হাতে বাঘ অলরেডি নৌকা করে শিখছেন হাতে বাঘ এই বলে একটা সময় দেয় বাঘ এরকম দেখছে সেগুলো 18 ইঞ্চি বাঘের বাঘের আকৃতি দেখি মন মানুষ ঠিক থাকে না ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালো কলমি শাক চিংড়ি মাছ ছড়া ঝালা চিংড়ি মাছ ভর্তা ওই যে ভর্তা খাইতে চাইলাম সারাটা রাত আমার দিকে কোটালেন ওই চিংড়ি লাইন ঠিক আছে তো আমি ট্রলারে বড় ফানলে কি কোটা লাগবে বন উপকূলের খোলপেটুয়া নদী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। সুন্দরবন এখন আনুষ্ঠানিকভাবে বন্ধ, তাই যারা চুরি করে বনের ভিতরে যাচ্ছেন না তারা মহাসমারোহে পোনা ধরছেন বন উপকূলের এই খোলপেটুয়া কিংবা কপোতাক্ষ নদী। আমাদের ছোট্ট ট্রলারটি ছেড়েছে চকবাড়া থেকে, আমরা যাচ্ছি দৃষ্টিনন্দনের দিকে। চারজন লাগেই বাবা, যত যাই বলেন এই এত বড় বড় ট্রলার, তাও তো এক দুটা মেশিন। এদিকে ডুয়েস ইঞ্জিন তো দেখি না। হ্যাঁ 4 ঘন্টা সময় লাগবে না, ভাটা নিতে পারলে একটা হেভি টান। দুপুর গড়িয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি। দুপুরের রান্না এখনো চলছে ট্রলারের পিছনে। আমাদের সামনে যে জায়গায় নোঙর করার পরিকল্পনা রয়েছে সেখানে বসেই আমরা রান্নাবান্না শেষ করব, খাওয়া দাওয়া করবো। এদিকে খোলপেটুয়ার ঠিক উল্টো পাশে যে গাছপালা দেখছেন সেটি নীলডুমুর এবং আমাদের দক্ষিণ পাশে সুন্দরবন। আমরা গাবুরার হরিশপুর ঘাট থেকে রওনা দিয়ে দৃষ্টিনন্দনের দিকে যাচ্ছি। সামান্য পথ, এবং এই পথ যেতে যেতেই সম্ভবত কয়েক হাজার নৌকা চোখে পড়ল, যারা নেট জাল দিয়ে চিংড়ি মাছের পোনা ধরছেন, রেণু শিকার করছেন। লাইনের কোনো শেষ নাই, যতদূর চোখ যায়। ঠিক আছে, এইখানে তো হাজার খানেক কোনো নেট আছে। নেট জাল দিয়ে এভাবে পোনা শিকার করা একেবারেই নিষিদ্ধ, অবৈধ একটি কাজ, কিন্তু পেট চালানোর জন্য এই মানুষগুলো, বন উপকূলের মানুষেরা এই জাল দিয়ে মাছ ধরেন। এসব ভাবতে ভাবতে আমরা চলে এসেছি দৃষ্টিনন্দনে। ঘাটে নোঙর করলাম। নাতি আসছে, জামাই কি চলতেছে, কি দিকে কি একটা কি রান্না করতে হবে সেটা বলেন। হ্যাঁ ভাই, দুটা খাওয়া যায়, যা করেন করেন, আমার সমস্যা করেন না। এই জামাই ডিস্টার্ব করেন না, সে কি রান্ধে খাওয়াবে তার ব্যাপার। কি দিয়ে খাওয়াবে সে, ডাল দিয়ে বানাবে না কি দিয়ে বানাবে, না লবণ পানি দিয়ে বানাবে না মাটি দিয়ে বানাবে, এটা মানিক ভাই ঠিক করবে। ঠিক আছে, কি আছে বের করেন। খাওয়া তো লাগবে। কয়টা বাজে? এখন 1টা বাজে, একটু সময় খাবো। দুপুরের ভাত সমস্যা কি? বাচ্চু 2:30 বাজে কি খাওয়া সম্ভব? না, তা আপাতত সম্ভব না। কেন? মাছ দিয়ে করা আছে তো। ও এই কালকে মাছটা বের করে দেন জামাই। মাছ ধরে বাসি মাছ খাবো। এই রে বাবা, ওইটা বরফে থাকুক, আর এটা তো আমরা নিয়ে ভেজে রাখছিলাম সুন্দর করে, এই জন্য বললাম। কি বাজে কি? না, মেহমান থাকে আপনি কোন জায়গা যাচ্ছেন? এদিকে আসেন আপনি। আপনার দায়িত্ব তো আজকে রান্না করার। বুঝ যাচ্ছে না? আজকে কি আমরা রান্না করে খাবো না বিয়ে বাড়িতে খাবো? বিয়ে বাড়ি খাওয়া লাগবে আজকে তো। এই যে মানিক ভাই দেখেন ঠিক আছে কি? আমরা এটা তাই হবে, কলমি শাক হবে। আগে রাখছিলাম, এটা কলমি শাক হবে। শুধু শাক হবে আর অন্য কিছু হবে না? ডাল রান্না করি। ডাল রাঁধবেন নাকি একটা ভর্তা বানাবেন? ভর্তা তালি মানে চিংড়ি ভর্তা, এই যে একটু কাছে তাই দিয়ে ওই শাকটা দিয়েছি হবে না? হ্যাঁ, ওই ইয়ে হোক, তার সাথে ভর্তাটা হোক। ওই শাকের সাথে করে বেলবি দাও সেটা। চিংড়ি মাছ ওটা শুয়াই বলেছে যে মানিক ভর্তা করবে। ট্রলারে রান্না শুরু হয়েছে আরো আগেই, এখন ভাত রান্না হবে। বাকি যেই ভর্তা টর্তা করার কথা সেগুলো করবেন। আজকে রান্না করছেন আমাদের মানিক ভাই, তাকে সহযোগিতা করছেন অন্যরা। এদিকে সেই ফাঁকে আমি একটু নেমে পড়েছি দৃষ্টিনন্দন 9 নম্বর সোরা, এই অঞ্চলগুলো একটু ঘুরে দেখবো। আর এমনিতে কি সোরা এটা? ও, এটা তো সেই ভালো জায়গাটা, তাই না? বিখ্যাত জায়গা, হ্যাঁ, ভালো মানুষের বসবাস। সেই সুন্দরবনে যারা ভদ্রলোক বন্দুক টন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, তাদের অনেকের বাড়ি এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই মধুর ফ্যাক্টরি আছে। বন উপকূলের এই লবণ পরিবেশে যে মানুষগুলো বেঁচে আছে, ঠিক আছে, তাদের জীবন আসলে দুর্বিষহ। তবে এখানে ঘুরতে ঘুরতে যেটি নজরে আসলো, যে এত দূরের এত প্রত্যন্ত এলাকা হলেও এখানে ইন্টারনেট এবং মোবাইল ফোনের ব্যবহার এবং প্রচলিত যেই মোবাইল ফোনের গেমগুলো রয়েছে, মোবাইল ফোনে যে জুয়া খেলার চল রয়েছে, সবই এখানে চলমান রয়েছে। আমরা
যেখানে দাঁড়িয়েছি এখানে বসে দেখছি যে মোবাইল ফোনের গেম খেলছে তরুণেরা। তোমরা হারলা না জিতলা? এখন খেলা ছিল ওরে বাবা, এ কোনো কাহিনী হলো? আঙ্গুলের এই মোজাও পাওয়া যায়? মোবাইল ফোনে গেম খেলা কিংবা মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে এটাই সারা পৃথিবীর সমস্যা, সারা দেশের সমস্যা। কিন্তু এই অঞ্চলে এত প্রত্যন্ত এবং প্রান্তিক মানুষদের মাঝে যে মোবাইল ফোন নিয়ে সময় কাটানোর চল দেখছি সেটি নিঃসন্দেহে খুব ভালো কথা নয়। আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি খোলপেটুয়ার পাড়ে। আমাদের ট্রলার আছে। ও, এই জায়গাটা খুব সুন্দর। এগুলো কি মিঠা পানির পুকুর নাকি? দৃষ্টিনন্দন পুকুরের পানি খায় মানুষ। হ্যাঁ, এই পুকুর। আর এটা? আচ্ছা, খাল। আচ্ছা, সেটা লবণ পানি। বাহ বাহ বাহ। পুকুর আছে এর ভিতরে? এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা, মসজিদ, বুঝতে পারছি, সব মিলায়। অমানিক ভাই, ঝাল ঝাল কিছু হলো? ঝাল ঝাল কিছু হচ্ছে? মানুষ কিন্তু মেলা। বললাম অতগুলো প্লেট আছে? হ্যাঁ, সেটাই। এটা কতক্ষণ থাকবে নেট জাল? শুধু নেট জাল নয়, সুন্দরবনে যে কোনো ধরনের মাছ শিকার নির্ভর করে বা যে কোনো ধরনের কাজই নির্ভর করে জোয়ার ভাটার উপরে। কাজেই সেভাবেই চলবে। এদিকে আমাদের দুপুর গড়িয়ে যাওয়ার পরও রান্নাবান্না শেষ হয়নি। আমাদের মানিক ভাই আজকে রান্না করছেন, আগেই বলেছি। এখন দুপুরে আমাকে খাওয়ার আয়োজন কি কি? এলো আলু, কলমি শাক, চিংড়ি মাছ, এই যে, আর এগুলো চিংড়ি মাছ ভর্তা, চড়া ঝালের চিংড়ি মাছ ভর্তা। কড়া চালের কড়া কই মাছ দেখা যাচ্ছে একটা দুটো মাঝে মধ্যে কালো কালো। কই মাছের সঙ্গে মিষ্টি গেছে। প্রচন্ড গরম পড়েছে আর এখন একদম শেষ ভাটি, তাই আর ট্রলারে না ফিরে সোজা আমরা গিয়ে বসছি গাছতলায়, রাস্তার পাশে গাছতলায়। আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর রাত্রি আমাদের কি খাবার হবে? রাত্রি চিন্তা রাত্রি করবো। এতদিন ধরে সংসার করলাম, তার হিসাব যদি না বুঝবি হবে। অনেকদিন দক্ষিণ এলাকার গায়ে লাগার একটা সবজি বেশি খাওয়াই। হ্যাঁ, আমাদের মানিক ভাই এখানে আসলেই, মানে সুন্দরবনের এই অংশে আসলেই তিনি আমাদের রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নেন। আজকে যে রান্নাগুলো করেছেন নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। এছাড়া আমরা সবাই বেশ ক্ষুধার্ত। আমরা সামনে যে রাস্তাটি দেখছেন, রাস্তার এক পাশে গিয়ে বসেছি, সেখানে বসে আজকে দুপুরের খাবার খাবো। সবাই একই লেভেল। আপনি একটা দিকে ওরকম করলে বাকিগুলো দেখতে হবে। মানিক ভাই জানে যে আমি তরকারি কম খাই। ভর্তা তা আপনি একটা দিকে অত বড় কেন, আর বাকিগুলো দেখেছেন আপনি? পার্সেলটি ওই আবার আরেক দলা দিয়েছি পাশের থেকে। না, ওটা ভেঙে গেছে। নজর টজর দিও না কিন্তু। না, ঢেকে নিয়ে ভাই, ঢেকে নিয়ে এসে দৃষ্টি দেবে তাই না? কোন জায়গায় বসে বলেন যে আমরা আপনার থাকলে আমি বত্তা মাইপে দেখতাম। দেখেন, আমি একটু পরে মাপ দেন, খাইনি একটু। আচ্ছা, মানিক চোখে মুখে জ্বালাই দেবো শুনি। আপনি দেখেন, আপনি যদি এইটাই বড় হয়ে যায় আর কোনো ছোট। আরো একটা আছে কিন্তু বড়, সেবেলা কথা বলা লাগে, বলে দেবেন। তার জন্য ভর্তা কিন্তু আরেকটা আছে, ওই সাইজের সাথে যদি না বেলা তখন কিন্তু কথা বলা লাগবে। একটা ভর্তা দেখে চিল্লাচ্ছে, ওটাও কিন্তু চিল্লান লাগবে। আচ্ছা, এত শত্রু কেন করেন কেন? এই বাড়িটা দিছে হাতে বাড়ি দিছে। আমার বাড়ি বন্ধ, ওই দিছে হাতে বাড়ি। হাতে বাড়ি। সামত বাড়িতে শেষ, ও তো হাতে বাড়ি। না ভাই, সব লাইন করে নিয়ে দেখ ভাই, চিংড়ি মাছটা কাজে লাগলো। ওই যে ভর্তা খাইতে চাইলাম, আর এটা রাইট আমার দিকে কোটালেন। ভাই, সিঙ্গেল লাইন ঠিক আছে তো? একদম টলারে বরফ আনলে কি কোটা লাগতো? ভাই, বরফ আনেননি। সিঙ্গেল লাইন ঠিক আছে। এখন আপনি পারবেন না বাটলেন কি করে? কি দিয়ে? হাতে? চিংড়ি হাতে বাটছে? হ্যাঁ, ওটা পুকুর নোংরা কোনো বাটি নেই, নোংরা বাটি স্বাদ লাগে। অর্ধেক ডলার যদি পাঠাই। ব্লেন্ডার তো হাতে, হাত ব্লেন্ডার আছে না? বেলের শরবত পরে আজকে। হাত ব্লেন্ডার যেখানে সেখানে সিঁড়ি আছে, কোনো ব্যাপার আছে? আর বাটার যন্ত্র আছে। এই রেড দেন ভাই, ওই নোংরা এখানে যে ভাই, আমি এই চিন্তাই করতেছিলাম যে দুপুরের খাবারটা আল্লাহ কি খাওয়ায়, সবাই তাকায় আছে। কি একটা অবস্থা গেল। বাচ্চু, তুমি রান্ধিছো? হ্যাঁ, আমি পাশাপাশি ছিলাম, আমি রান্না করি। না, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। জাল মাছ দিয়েছে, বাসু গানে পড়ে যাচ্ছি। সেই জাল লাভ দিয়ে উঠলি ও লাভ দিয়ে উঠলি। ও ভাই, ওই কালাবের কথা মনে আসতো? এখন কোন জায়গায় পড়িল? জাল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রাস্তার উপরেই বিশ্রাম নিচ্ছিলাম। এদিকে দেখি বনপুকুরের মানুষদের বিশ্রাম নেই।
তারা এই ভর দুপুরেও নৌকাগুলো নামিয়ে ফেলছেন, সম্ভবত জাল তুলতে যাবেন নদীতে। কোথায় যাবো নদীতে? নৌকা নামাই ওইটা বেশি দিন সেটা এটা না না সুন্দরবনের এই অঞ্চলে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে ইদানিং। তার মধ্যে একটি হচ্ছে সুন্দরবনের একজন বনজীবী বাবলু গাজী, তাকে বাঘে আক্রমণ করেছে, কুমির আক্রমণ করেছে সেলিনাকে মংলার জয়মণিতে। এর আগে পরে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে এবং সেই ঘটনাগুলো এই অঞ্চলের মানুষকে সন্ত্রস্ত করে রেখেছে। এছাড়া বিপদের উপর বিপদ হলো সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব চলছে। তো এই যে বনদস্যুদের তাণ্ডব কিংবা বাঘের আক্রমণ, কুমিরের আক্রমণের ভয়ে অনেকেই আর ফিরে যেতে চাইছেন না সুন্দরবনে। পেটের টানে তারা ফিরে যান, কিন্তু বিকল্প থাকলে তারা সুন্দরবনে আর যেতে চান না। তেমনই একজন আমাদের এই নোয়া চাচা, যার কাছে শুনছিলাম কিছুদিন আগে বাঘ তাকে আক্রমণ করতে গিয়েছিল, তিনি একজন মৌয়াল। তো তার কাছ থেকে সেই গল্পটি শুনবো, কি করে বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন তারা। প্রথম জঙ্গলে যাই, 8জন 9জন 10জন বিশিষ্ট দল বা বাউলি বলে। মহাজনের কাছে ধরেন 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা নেয়, নিলে প্রতিজন না একজন মাঝি, ওতেও একজন মাতব্বর সর্দার, সর্দার 5 লক্ষ টাকা ধরেন একজন মহাজনের কাছে নেয়। নেওয়ার পরে আর 10টা লোক আমরা তার সাথে মিল দিই। দিলে পরে ওই 10টা লোক মিল দেওয়ার পরে আমাকে প্রতিদিনের 30,000, কারো 25,000, যেহেতু পার বেশি ধরেন 10জন লোক এখান থেকে ছাটা উঠতে হবে 19 নম্বরের পুজো। 10জন লোক ওই জঙ্গলের ভিত্তিতে ফিরে আসে, তালিবারে কর, এই করের লোকের একটু বেশি দিতে। বেশি? আচ্ছা, কাজ বেশি তার? হ্যাঁ, কাজ বেশি না, কাজ তার বেশি না, কাজ সব একই। তো উনি তার হচ্ছে সে ওই মানে চাক খুঁজে দেয়। হ্যাঁ, নির্দেশন তার না, এই দৃষ্টান্ত এই হরিশালী গোড়াতেও আমি উঠেছি, 4 দিন করতে আমি সুন্দর বনের ভিতর দিয়ে আমি বুঝতে পারছি গিয়ে আসবো। তাহলে নৌকোটা এই হরিশালী রেখে গেছি, 4 দিন করে গিয়ে ওখান থেকে বনের ভিতর তার কোনো রাস্তাঘাট না। না না, রাস্তায় জঙ্গলের মধ্যে রাস্তা কি? এখন ওই নির্দেশনা ওনার বা ঠিক থাকে, তারই বলে করা। বুঝতে পারছি। কেউ আড়ি টানে, আমি আড়ি টানি, আবার কেউ ড্রামও টানে। টানার পরে সারাদিন ধরেন সকাল 7টার দিকে ভাত পানি খাইয়ে নামাজ কালাম পড়ে, ভোরের নামাজ কালাম পড়ে বা ভাত পানি খাইতে তো 7টা বেজে যায়। গেলে আমরা সুন্দরবনে ছাড়া উঠি, মধু কাটতে মধু। কোনোদিন 2 ড্রাম হয়, কোনোদিন 1 ড্রাম হয়, কোনোদিন 5 কেজিও হয় মধু। এমন অবস্থায় ওই 12টনি খালের ভিতরে আমরা সারাদিন 12টনি খালের ভিতরে সারাদিন ছাটা কাটিয়ে এসে সব লোকজন সব নৌকায়। আচ্ছা, থাকার পরে মাগরিবি মাগরিবি নামাজ কালাম, কেউ পড়ে কেউ পড়ে না। এমন অবস্থায় নামাজ পড়ে পানি খাইয়ে এরকম নৌকার 2 পাশে এরকম খোপা দেওয়া থাকে, এই যেরকম এই পাশে খোপা দেওয়া থাকে, এরকম খোপা দেওয়া থাকলে কেউ ওই খোপা হেলাম দিয়ে এরকম ঘুমায়, কেউ কাইটি ঘুমায়, কেউ আবার পান চুন খায়। আর একটা করে ব্যাগ আমাদের সবসময় এরকম থাকে। ব্যাগে কি থাকে? ব্যাগে পান সুপারি, আচ্ছা, বড়ি, আমাদের কিছু চিড়ি, কিছু বিস্কুট, স্যালাইন, মানে ওই সব জিনিস যেগুলো লাগে থাকলে আমি কাইতে শুয়ে রয়েছি। আর আমার পাশে একটা আমার শালা সম্পর্ক মাসে, ও বেটা আমার মুখে ওই বুকের কোলে গাছ, এই যে পেট্রোল গাছ পাশাতে, ও বসে বসে গল্প তুলাই, কি করলে কি মধু তো হচ্ছে না, কি করে কি মাথার কোন খালে যাবো। সেখন মাগরিব শেষ হয়ে গেছে, গেলি অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেলে আমি কাইতে শুয়ে যাই। তারপর পরে দুটো ভাই তুমি পড়বে না, আমি তো শুই, মানে মাঝে মধ্যে ডিউটি থাকতে সুন্দরবনের কাজ তো বাঘ ভালুক ডাকাত 1400 চারিখানা আসে, কেউ ঘুমায় কেউ ডিউটি থাকে। এখন আমার যে দেখি তুলি আমি কেবল 5 মাস এরকম উঠেছি। উঠলে পর ও এরকম বলতে হাতে বাঘ, হ্যাঁ হাতে বাঘ অলরেডি নৌকা করে শিখেছেন, হাতে বাঘ এই বলাটা সময় দেয়নি। এবার ওই হাতে বাঘ, তারপরে বাঘ এসে গেছে। এসে গেলে বাঘের ফোটার এই জাল বেঁধে গোড়ার খোপা দেওয়া থাকে, জাল দেওয়া থাকে, এই জাল এখানে বেঁধলো আর ওই খোটা বালে বাঘ এরকম গেছে। সেগুলো 18 ইঞ্চি ফাঁক বাঘ এর, আমি এই বাঘ কতটুকু ফাঁকে, কত বেশি কত। এখন আমার অবস্থায় আমার ওর হাতে ব্যাগ ছিল, এই ব্যাগটা এরকম বাঘের বাড়ি তারপরে হাতে এখানে এরকম খোপাই ছিল। আসি পরে আমি দুটো বাড়ি মারলাম, মারার পরে ওই এই এতটুকু বলার সময় তার ভিতরে বাঘ উঠে আবার চলে গেল। যাওয়ার পরে সেই অবস্থা আছে। এরই মধ্যে সবাই আমার সেগুন 10জন লোক সবাই ওই চেতনা পাইছে বা সতর্ক হয়েছে। তারপরে লাইট মেরে চারিখানে দেখছিলাম। তারপর বাঘ যখন তাকাইছে সেখন দেখলাম যে সেকেন্ডের ভিতরে 30 বার আমাদের দিক তাকাইছে। আর কি দৃশ্য সে গল্প করে বুঝলে তাই না, এমন দৃশ্য মানে টর্চে বাঘের আকৃতি দেখি মন মানুষের ঠিক থাকে না, ভয়ঙ্কর জিনিস।
মা বাবার দোয়া আর আল্লাহ রসুল ছাড়া এই দাদায় কোনো উপায় নেই। উপায় নেই। বর্ণনা করতে পারবেন কিরকম ভয়ঙ্কর চেহারাটা? দেখেন হ্যাঁ, যখন ওই অবস্থায় থাকে। যখন ওরা ইয়াটামের অবস্থা থাকে সেখন খুব ভয়াবহ আকৃতি ধারণ করে ওরা, আর যখন নর্মালে থাকে সেখন গ্রামের কুকুরগুলো দেখা যায় না, ওরা নর্মালে সেখন নিউট্রালে চলে। আর যখন ওরা ওই মানুষের পরে বা যখন পশু পাখির পরে আক্রমণ করে, হ্যাঁ, তখন তাদের মানে ভাগ করতে দেখলে আপনার মানে কি করে ওই সময়? এই সময় কি করে কি মানুষ মানে এটা খাবারের প্রতি লক্ষ্য থাকে সেইভাবে ওর ভয়াবহ চেহারা দেখা যায়, চেহারা দেখা যাচ্ছে ওদিক তাকালি এমনি আপনি আপনার আমার মতন লোক অলরেডি আপনার চোখ আর তাকাতে পারবেন না এরকম অবস্থা। আমি তো অজ্ঞান হয়ে যাবো। সেই অবস্থায় আসি আল্লাহ দিলে সেখান থেকে 2 ঘন্টা পরে নৌকার তোলায় পানি নৌকা লাগিয়ে রাখি খালের ভিতরে। আমরা 2 ঘন্টা পরে পানি আসলো, আসার পরে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। তারপর কোনো আল্লাহ রহমতে আর কোনো বালা মুসিবত ও আর ফেরত আসেনি সেকেন্ড টাইম। কি একটা অবস্থা, ভয়াবহ দৃশ্য। ফেলটি আমি ছিলাম, আমি দেখছি কিন্তু আমি বলেছি আর সুন্দরবন আর পারবো না, আমি আর যাবেন না? না সুন্দরবন আর যাবো না। সুন্দরবনের ওই যা বাঘের বাপ চাষারা গল্প করতে শুনতাম, তা ভয় করেও যে যা হবে, হ্যাঁ, সাহস করি তাই হবে। ওই মুহূর্তে তারপর বাঘ জ্বলিয়ে যাওয়ার পর তো ভয় আসে শেষে যে আবার এসলো। এই আতঙ্ক থাকে মানুষ। বললাম 2 ঘন্টার মতন 5টা লাইট মেরে আমরা বনের ভিতরে ধরে রাখছি। তারপর নৌকার তলায় পানি আসার পরে তারপরে আমরা ওখানে সরেছি। তা ওটা মনটা করতেছি বাঘ ইচ্ছে নৌকার পরে উঠেছি আবার এরকম দৃশ্য। এই আমাদের ভাগ্যিস নেটটা দেওয়া ছিল। আল্লাহ সে ভরসা, আল্লাহ নেট ছাড়াই তো থাকে মানুষজন, জাল নেট না ওটা জাল, হ্যাঁ, জাল বা খোটা। জাল ছাড়াই তো থাকে লোকজন দেখি। আল্লাহ, কি অবস্থা। যাক, ভালো থাকেন। আর জঙ্গল যাচ্ছেন না তাইলে? ইচ্ছা নাই, আপনি দেখেছেন বাঘ? রে বাবা, ভয়ঙ্কর চেহারাটা কিরকম? আমি একদিন জঙ্গল করতে যাই, বাঘ দেখেছি। আমরা মনে করেন এখান থেকে নীলডুমুর এরকম দূরে আমরা, এবার এত দূরে বাঘ ডেকেছি। ওই বাঘ ডাকার পরে মানে 10 মিনিটের ভিতরে আমরা নদীতে জাল দেওয়া বলে সব জাল খাটাচ্ছি। 10 মিনিটের ভিতরে এত রাউন্ড করে আসে আমাদের নদীর না না আচ্ছা, আমরা নদীর জাল খাটাচ্ছি। এমন টাইমে 10 মিনিটের ভিতরে ওইখান থেকে বুড়ি মনে করেন আপনার নীলমতি এত করতে রাউন্ড করে এসে, মানে ওখান থেকে ডাক দিচ্ছে, সেই ডাক শুনছেন আপনারা? ডাক শুনতে পাচ্ছি। এইবার এসে আমরা তো নদীতে জাল খাটাচ্ছি, আর পশ্চিম দিক ফিরে দাঁড়িয়ে রয়েছে পাশাটা আমাদের দিক দিয়ে, নদীর দিক দিয়ে। মাথার দিকে দেখা যায়নি, পাশা দেখলাম, দেখলাম যে বড় একটা মানে কুরবানির গরু ধরেন বড় বড় কিনে আমরা ওই রকম, আর ওই রকম উৎস আর লাল বাঘটা লাল। হ্যাঁ, আমরা নৌকা আমরা কাজ করতেছি, এর ভিতরে খানিক সময় দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল জঙ্গলের ভিতরে। এমনিতে আগে ওই যে গুনিন নিয়ে যাইতেন আপনারা, এখন কি গুনিন যায় না? না, আমাদের এখান থেকে তো গুনিন নিয়েও অনেক লোক গেছে, গুনিন নিয়ে জঙ্গলে গেছে। এবার দুজনে ধরেছে, সেই নৌকা 2টো মানুষ তাহলে গুনিন কাজ করে না? না, সেই স্যার, আর কোনো উপায় নাই। যাক, ভালো থাকেন, সাবধানে থাকেন, আসবো না, আবার দেখা হবে না। আমি তো এত বছর ধরে জঙ্গলে আসা যাওয়া করি, আর আল্লাহর কাছে বলি না, আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার দেখার শখ নাই। হ্যাঁ, সবাই তো বাঘ দেখতে চায়, আর আমি কই যে বাঘ সামনে না পড়ুক। হ্যাঁ, ওই দূর থেকে দেখতে ভালো লাগে, ওইটুকুই। মানে হাতের কাছে আপনি, ওই জালের কারণে আটকে গেছে। আবার ওই যে বাবলু গাজী কিরকম ভাবে সে বাঁচলো, আল্লাহ। হ্যাঁ, ঢুকেছে, ওই ড্রামের কারণে বেঁচে গেছে সে। যাক, ঠিক আছে, ভালো থাকেন। বাঘের গল্প শুনতে ভালো লাগে। আমরা চলতে চলতে হঠাৎ করে এই গল্পের সামনে পড়লে দাঁড়িয়ে পড়ি, কিংবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও যদি ঘুরতে ঘুরতে কখনো বাঘের কোনো গল্প আসে, আমরা দাঁড়িয়ে পড়ি। বাঘের গল্প শুনতে সবারই ভালো লাগে, কিন্তু বাঘের মুখোমুখি কেউ হতে চায় না। আমিও সুন্দরবন উপকূলে যতদিন ঘোরাফেরা করেছি, চলেছি বিভিন্ন কাজে, মনে মনে বলেছি আমার সামনে যেন কখনোই বাঘ না পড়ে। আপাতত বিদায় নিচ্ছি, আরো অনেক গল্প হবে বন উপকূলের মানুষদের নিয়ে। ভালো থাকবেন সবাই, কাল আবারও দেখা হচ্ছে।